নিউজ ভিউজ নিবেদন করছেন 3 স্টেপস অ্যাভিয়েশন একাডেমি। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নিউজ ভিউজে আজকে আমাদের বিষয় ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন। গতকালই যে জাতীয় পরিসংখ্যান দপ্তর যে রিপোর্ট পেশ করেছে, যেখানে জিডিপি গ্রোথ একেবারে মাইনাসে চলে গিয়েছে, -23.9। ফলত এই 23.9%, -23.9% জিডিপিতে নেমে যাওয়া ফলে, এবং যদিও একটা আশঙ্কা ছিলই, পূর্বাভাস ছিল যে হয়তো নেমে 18% গিয়ে নেমে যেতে পারে 18 থেকে 19% মতো, কিন্তু একেবারে প্রায় -24-এ চলে যাওয়া, যার ফলে অনেকেই কিন্তু আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন যে দেশের অর্থনীতির হাল ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং করোনার জেরে এই আর্থিক বৃদ্ধি বা জিডিপির যে গ্রোথ, যেটি এতটা নেমে গিয়েছে, যদিও গোটা বিশ্বেই দেখা যাচ্ছে যে জিডিপির গ্রোথ নেমে গিয়েছে, কিন্তু আমাদের দেশে বিশেষ করে সেটা কিন্তু ভয়ঙ্কর, যার একটা পূর্বাভাস ছিল। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি দাওয়াইও বাতলেছিলেন যে এই আর্থিক পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায়, ওভারকাম করা যায়। একমাত্র উল্লেখযোগ্য বিষয় যেটি, যে কৃষিক্ষেত্রে সেখানে কিছুটা আর্থিক গ্রোথ হয়েছে, বাকি সমস্ত ক্ষেত্রগুলো, উৎপাদন শিল্প বলুন বা অন্যান্য ক্ষেত্রগুলোতে কিন্তু জিডিপি যথেষ্টই নিম্নমুখী। ফলত একটা আশঙ্কা দেখা দিচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের কাছে নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ যে এই আর্থিক পরিস্থিতি যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে ওভারকাম কি করে করবে। এই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব কোন পথে অর্থনীতি। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন বিজেপি নেতা রাজীব বিশ্বাস। রাজীব দা, স্বাগত আপনাকে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়। ভাস্কর দা, আপনাকে স্বাগত। অতিথিদের সঙ্গে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা চলবে, তবে তার আগে একটি প্রতিবেদন দেখাবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, দেশের অর্থনীতি, জিডিপি যেভাবে নেমে গিয়েছে, কি পরিস্থিতি, কি আশঙ্কা করা হচ্ছে দেখাবো। আশঙ্কা ছিল আগে থেকেই। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে দেশের বিশিষ্ট অর্থনীতি বিশেষজ্ঞদের মত ছিল ভারতের জিডিপির রেকর্ড ধস নামতে পারে। সেই আশঙ্কাকে সত্যি করে মাইনাসে চলে গেল দেশের জিডিপি। চলতি আর্থিক বর্ষে প্রথম 3 মাসে জিডিপির রেকর্ড পতন হলো। সোমবার জাতীয় পরিসংখ্যান অফিস একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে -23.9% দাঁড়িয়ে রয়েছে জিডিপি। করোনা প্রকোপ বাড়তেই চলতি আর্থিক বর্ষে প্রথম 3 মাস দেশ জুড়ে পূর্ণ লকডাউন জারি করা হয়। এর জেরে জিডিপি প্রায় 18% নেমে যেতে পারে বলে মত প্রকাশ করে একটি বেসরকারি সমীক্ষা সংস্থার রিপোর্টে। লকডাউনের জেরে বন্ধ ছিল দেশের যান চলাচল ও কলকারখানা। এর জেরে কাজ হারান কয়েক লক্ষ মানুষ। এদিনের রিপোর্ট বলছে সবথেকে বেশি যেখানে কর্মসংস্থান তৈরি হয়, উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি নেমেছে -40%, পরিকাঠামো ক্ষেত্রে -51%, রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি -47% নেমে গিয়েছে। একমাত্র কৃষি ক্ষেত্রই মাথা তুলে দাঁড়াতে পেরেছে। গত অর্থবর্ষে 7.95% জিডিপি বৃদ্ধি হয়েছিল, সেখানে অধোগতি হতে হতে চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 3.1%। সব আশঙ্কাকে সত্যি করে জিডিপির রেকর্ড পতনে চিন্তিত দেশের অর্থনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবেদন দেখালাম। ফলত কেন্দ্রীয় সরকার এবং সর্বোপরি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে চ্যালেঞ্জ, যদিও ইতিমধ্যেই আমরা দেখেছি যে একাধিক বিষয়গুলি নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক, বিশেষ করে গত সপ্তাহেই দেখা গিয়েছে যে জিএসটির ক্ষতিপূরণ বাবদ যে টাকা কেন্দ্র দিয়ে থাকে রাজ্যগুলিকে, এবং যেটা চুক্তিবদ্ধ সেই টাকা কেন্দ্রীয় সরকার কার্যত হাত তুলে দিয়েছে। তারা বলেছে দেবে না সেই টাকা, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারগুলিকেই ধার করতে হবে। যদিও রাজ্য সরকারগুলোর বক্তব্য যে এক্ষেত্রে কেন্দ্রই কোথাও গিয়ে ধার করে রাজ্য সরকারগুলোকে দিক। পি চিদম্বরম, প্রাক্তন অর্থমন্ত্রী, তার বক্তব্য যে এই সময় সাধারণ মানুষের হাতে অর্থের যোগান দরকার, সেটা দিতে হবে সরকারকে কোনোভাবেই। ফলত এই বিষয়গুলো উঠে আসছে, এই নিয়ে আমরা আজকে আলোচনা করবো। রাজীব দা, আপনার কি মনে হয় যে জায়গায় চলে গিয়েছে দেশের অর্থনীতি, ওভারকাম তো বিষয় ঠিকই, কিন্তু একটা আশঙ্কা ছিল, আশঙ্কার থেকেও আরও বেশি নেমে গিয়েছে, -23.9%। আমি প্রথমেই বলবো যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেবো, আমি অর্থনীতির লোক নই, যতটুকু বুঝি ততটুকু বলবো। ভুলভাল যদি কিছু হয় বা ভুলভ্রান্তি, সেটা আমার মনে হয় আপনি এটা হাতে নিন, ক্ষমা করে দেবেন। তো প্রথমে যেটা আমি বলছিলাম, আমি অর্থনীতির লোক নই, ফলে এই বিষয়ে কথা বলার হয়তো ইনডেপথ দৃষ্টতা আমার হবে না। তবে যতটুকু আমি বুঝবো ততটুকুই আমি বলবো। তো একটা কথা আমি বলতে চাই যে এই যে জিডিপি নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এটা নিয়ে এত ভয় পাওয়া বা ভীতির কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে জিডিপি যদি আমরা ক্যালকুলেশন দেখি, আমাকে একটু বলতে দেওয়া হবে আশা করি।
5 মিনিট মতো, তাহলে আমি বোঝাতে পারবো এই বিষয়টা কেন নয়। প্লিজ জিডিপির যে ক্যালকুলেশনটা কতগুলো প্যারামিটারের উপরে নির্ভর করে। জেনারেলি আমরা জানি একটা যদি জিডিপির আমরা তার ফর্মুলা দেখি, সেখানে একটা কনজিউমারের একটা পার্ট থাকে, একটা পার্ট থাকে ইনভেস্টমেন্ট, আরেকটা পার্ট থেকে গভর্নমেন্ট কতটা খরচা করলো, আর আরেকটা পার্ট থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর যে সেইটা। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আজকে আমরা 23.9% যে ডেফিসিটটার কথা বলছি জিডিপিতে, সেটা এর আগের বছর যে ফিনান্সিয়াল ইয়ার ছিল তার যে রেজাল্ট ছিল তার রেসপেক্টে। সো এই যে মানে ফলটা দেখানো হচ্ছে ডেফিসিটটা, সেটা কিন্তু আগের ফাইন্যান্সিয়াল ইয়ার, সে ফিনান্সিয়াল ইয়ারের রেসপেক্টে দেখানো হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারটা ছিল। এখন প্রথমত হচ্ছে যে তাহলে এতটা কেন কমলে? প্রেডিকশন কিছুক্ষণ আগে দাদা বললেন যে এর প্রেডিকশন একটা ছিল, কিন্তু হয়তো এতটা ছিল না। সেক্ষেত্রে আমার একটাই বলার যে পরিস্থিতির ভেতর দিয়ে আজকে আমরা যাচ্ছি, আমরা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্ব যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, এটার একটা প্রেডিকশন ছিল। সেই প্রেডিকশানে হয়তো কিছুটা হয়তো আমাদের একটা ধারণা ছিল যে ভারত সেখান থেকে এতটা ডেফিসিটে আসবে না, কোনো কারণে এটা ডেফিসিট হয়েছে। কী কারণ সেটাও আমি খোঁজার চেষ্টা করেছি আমার মতো করে, সেটা আমি বলবো আপনাদের এক্ষুনি। যেমন কনজিউমার, আমাদের এখানে যদি আপনারা দেখেন জিডিপি গত বছরের রেসপেক্টে আমি বলছি, গত বছর ফার্স্ট কোয়ার্টারের রেসপেক্টে যদি আপনি দেখেন, কনজিউমার যে খরচাটা করে সেটা মোটামুটি আমাদের জিডিপির যে পার্টটা থাকে তাতে প্রায় ধরুন 56.4%, মানে কনজিউমার যে টাকাটা খরচা করে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য। আমি কাদের কথা বলছি? প্রাইভেট কনজিউমার, মানে আমি, আপনি, যে কোনো একজন, তার ভেতর প্রধানমন্ত্রীও পড়েন। তিনি যে কেনাকাটা করেন কোনো সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, তার পোর্শনটা কতটা? সেটা আপনার 56.4%, নট এ ম্যাটার অফ জোক, মানে অ্যাবভ 50% কনজিউমারদের উপর নির্ভর করছে। সেকেন্ড যেটা পার্টটা রয়েছে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্টের কথাই বলবো জেনারেলি, যেমন কর্পোরেট সেক্টর বা আপনি কোনো ইনভেস্টমেন্ট করছি, সেই যে ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট এই কোয়ার্টারে যদি হয়ে থাকে, তার পোর্শনটা কত? 32%। মানে এই দুটো মিলে আপনি যদি দেখেন সেটা 88% অ্যাবভ। তারপরে যে পার্টটা আসে সেটা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, মানে গভর্নমেন্ট কতটা ইনভেস্ট করলো কোনো প্রোডাকশনের জন্য অথবা আপনার কোনো সার্ভিসের জন্য, এটাকে বলা হয় আপনার জি। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট যেটা রয়েছে, আমরা কতটা এক্সপোর্ট করছি, কতটা ইম্পোর্ট করছি। এখানে যেটা দেখার বিষয়, সেখানে আমরা যেটা দেখছি এবারের যেটা এই কোয়ার্টারে যে রেজাল্ট, সেই রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কনজিউমার যে পোর্শনটা ম্যাক্সিমাম একটা রোল প্লে করে, সেখানে আমাদের বিশাল একটা ঘাটতি রয়েছে। তার কারণটা আমরা স্বভাবতই বুঝতে পারছি, আমরা একটা বড় একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। আমরা শুধু নয়, এটা ইউএস, আমি বুঝতে পেরেছি আপনি যেটা বললেন, এবং মেন দুটো পার্ট কনজিউমার এবং ইনভেস্টমেন্ট। আমি ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, এই যে জিডিপি যেটি এতটা নেমে যাওয়ার কারণ কি, মাইনাসে চলে যাওয়া এবং -23.9%? প্রথমে বলি যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন $5 ট্রিলিয়ন ইকোনমির একটা দুঃস্বপ্ন দেখছিলেন উনি, কেউ বিশ্বাস করেনি। যে কজন মানুষ বিশ্বাস করেছিলেন তারা এখন সেটাও বিশ্বাস করেন না, হয়তো উনি নিজেও বিশ্বাস করতেন না, বলেছিলেন $5 ট্রিলিয়ন ইকোনমি স্বপ্ন দেখছিলেন কখন? দেখুন, এনডিএ গভর্নমেন্ট যে সময় থেকে এসেছে 2014-15 সময়, 14 সময় থেকে, মানে ওই ফিনান্সিয়াল ইয়ারে 8% ছিল। তারপরে জিএসটির রং ইমপ্লিমেন্টেশন এবং ডিমনিটাইজেশন আমাদের জিডিপিকে 5% নামিয়ে এনেছিল। তারপরে এই প্যান্ডেমিক, সুতরাং আমাদের এই অর্থনীতিটা এই প্যান্ডেমিকের আগেই ওই 4 থেকে 5-এর মধ্যে ছিল। এটার মূলত কারণ ছিল এক্সপোর্ট নেই। বিভিন্ন সময় বিভিন্ন রকম ওই জাতীয়তাবাদী ভূমিকায় অবতীর্ণ হয়ে লোককে, কাউকে আজকে এটা তৈরি করতে, কালকে মেক ইন ইন্ডিয়া, কালকে ডিজিটাল ইন্ডিয়া, পরশুদিনকে মুদ্রা লোন ইত্যাদি দিয়ে কোনো সময়েই কিন্তু উনি জিডিপিকে তুলে ধরতে পারেননি। রাজীববাবুকে একটা কথা বলি, ওনাকে ইকোনমিক্স বুঝতে আমাদেরও হয় না, কাউকে হয় না। CMI, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তারা একটা সার্ভে করেছে যেখানে কত শতাংশ লোকের চাকরি গেছে এবং সেটার একটা ডেটা দেখবেন। এবং ভারতবর্ষে প্রতি বছর 1 কোটি লোক, 10 মিলিয়ন, তারা কিন্তু ওয়ার্কফোর্সের সঙ্গে যুক্ত হয়, সেটা বন্ধ হয়ে গেল। আমাদের এখানে এগ্রিকালচারাল যে গ্রোথটা আপনি বলছেন সেটা মনসুন ভালো হয়েছে বলে, বৃষ্টি ভালো হয়েছে 3.4%, কিন্তু এই অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি যেটার কথা বলা হয়েছিল, মানে আপনার বাড়িতে যে প্যাকেট আটাটাও খান বা বিস্কুটটা খান বা যা কিছু, সব কিন্তু অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, সেটারও কিন্তু গ্রোথ হয়নি আমাদের দেশে। এর মধ্যে চায়না, এই প্যান্ডেমিকের মধ্যে চায়নার মতন ঘন বসতিপূর্ণ, ঘন
জনবসতি দেশ, আমার থেকে বেশি জনসংখ্যা, তাদের 3.5% মতো গ্রোথ হয়েছে। আমি একটু আগে আপনাকে 3.2%। 3.2% গ্রোথ হয়েছে। সুতরাং প্যান্ডামিকটা নিশ্চয়ই একটা কারণ। সারা পৃথিবীতে প্যান্ডামিক চলছে, আমেরিকাতেও -10% মতন গ্রোথ হয়েছে। কিন্তু তার আগে থেকেই ভারতবর্ষের ডিমনিটাইজেশন, জিএসটির ভুল প্রয়োগ এবং আমাদের একটা সবথেকে অদ্ভুত ব্যাপার, আমাদের এখানে অর্থমন্ত্রী কোনো সময় ইকোনমিস্ট হচ্ছেন না। যশবন্ত সিং ছিলেন, যশবন্ত সিনহা ছিলেন, অরুণ জেটলি ছিলেন, এরা কেউই অর্থনীতির লোক নন। এরা সেক্ষেত্রে মানে আমরা অর্থনীতিকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে প্রণব মুখোপাধ্যায় বা প্রণব মুখোপাধ্যায়, পি চিদম্বরম তো একজন বিখ্যাত অর্থনীতিবিদ। প্রণব মুখোপাধ্যায় না, পি চিদম্বরম, মনমোহন সিং, এদের কথা মনমোহন সিং এর নিঃসন্দেহে যে পরীক্ষাটা হয়েছিল 2008-এ সারা পৃথিবীর কাছে, যখন প্রণব মুখোপাধ্যায় আর মনমোহন সিং ছিলেন না, প্রধানমন্ত্রী, আমি বলছি যখন এই চ্যালেঞ্জটা 2008 সালে রিসেশন, সারা পৃথিবীর রিসেশন, ভারতবর্ষের বুকে আঁচ পড়েনি। ভারতবর্ষের একটা বিরাট বড় কনজিউমার আছে ভারতবর্ষের এখানে। আজকে বলুন না, এটার আগে কেন এই যে আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলাম, ডিমনিটাইজেশনের ভুল প্রয়োগ, জিএসটির ভুল প্রয়োগ, এই দুটোর ফলে কিন্তু জিএসটি কমে গিয়েছে, মানে জিডিপি কমে গিয়েছিল। তো জিডিপি কমে যায়, এর দায়টাকে তখন প্রধানমন্ত্রী বলছেন যে 5 ট্রিলিয়ন ইকোনমি, মেক ইন ইন্ডিয়া ব্যর্থ সম্পূর্ণ। সুতরাং এখানে আমি রাজীবদার কাছে আসবো, যে কথা দেখতে হবে। ভাস্করদা বলছেন যে জিএসটির ভুল প্রয়োগ এবং একাধিক যে উদ্যোগ নেওয়া হয়েছিল, মেকিং ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, বা আজকে বলা হচ্ছে আত্মনির্ভর ভারত, তাহলে মেকিং ইন্ডিয়াটা কি ছিল, এটাও একটা প্রশ্ন। সেইগুলো কারণ কি যে নোট বাতিল করা হলো, জিএসটি বলবৎ করা হলো রাতারাতি, এইগুলো কি কারণ যে আজকে যে এগুলো একদমই কারণ নয়, একটা নিঃসন্দেহে কারণ রয়েছে না, এগুলো একদমই কারণ নয়। কারণ ভাস্করদের যে কথাগুলো বললো তার নিজের ভেতরে কতগুলো কন্ট্রাডিকশন রয়েছে। আমি যে জায়গাটা ছিলাম সেখান থেকে একটু আসছি। উনি বললেন কনজিউমার, একটা বিশাল বড় কনজিউমার রয়েছে আমাদের ভারতে, বিশাল বড় একটা জনসংখ্যা। আমি সেখান থেকেই আপনাদের বলার চেষ্টা করছিলাম যে এবার যে ডেফিসিটটা হয়েছে, কনজিউমাররা যেহেতু তাদের স্বাভাবিক যে সেই ক্রয় বিক্রয়ের প্রসেসে নেই বলেই আজকে জিডিপিটা এইভাবে ফল করেছে। সেকেন্ড যেটা ছিল ইনভেস্টমেন্ট, এই সময়ে প্যান্ডেমিক সিচুয়েশনে ইনভেস্টমেন্টগুলো খুব একটা আসছে না। ইনফ্যাক্ট যারা লোকাল বিজনেস রয়েছে তারাও নেই। খুব না এবার বুঝি, তাহলে আপনি একটু আমাকে বলতে দিন। না, আমি আসছি, আপনি নিশ্চয়ই বলবেন, আপনাকে বলার জন্যই বলছি। আপনি যেটা বললেন যে এখন যে জিডিপির যে ফল করেছে -23.9%, সেটা এর উপরে নয়, বরং তার আগের আর্থিক বর্ষের যে চালচিত্র ছিল অনেকটা তার ফলেই আমরা দেখতে পাচ্ছি। ফলত যদি তাই হয়, তার রেসপেক্টে, হ্যাঁ, তার রেসপেক্টে হ্যাঁ, তাহলে তার মানে সেই আর্থিক বর্ষেও তো কোথাও গিয়ে, এবং আমরা যদি প্রি প্যান্ডেমিক দেখি সেখানেও 4 পয়েন্ট সামথিং ছিল, 1 কি 2 ছিল জিডিপি। ফলত সেই সময়েও কনজিউমার হাতে পয়সা ছিল না, কেনাকাটা করতে পারেনি, ইনভেস্টমেন্টও হয়নি। আমি আপনার এই দুটো দেওয়া প্যারামিটারের কথাই বলছি। আমি আসছিলাম, আমি কিন্তু পুরোটাই ডিসক্রিপশন করতে চাইছিলাম, পুরোটাই। দেখুন, তাহলে সেই সময়ও মানুষের হাতে পয়সা ছিল না। জিডিপি যখন একটা কোয়ার্টারের করা হয়, কোয়ার্টার মানে একটা ডিউরেশনের ভেতরে, সেই ডিউরেশনের ভেতরে তার আগের একরকম বিহেভিয়ার থাকে, তার পরে একরকম বিহেভিয়ার থাকে। এরপরেই বিরোধীরা যেটা বলবে, আপনাকে একটু বলতে দিন, আমাকে স্বাভাবিকভাবে বলতে দিন, সুবিধা হবে। যেমন এই বছরে যে কোয়ার্টার, যেটা রেজাল্টটা হলো, দেখবেন এর পরের বছরের কোয়ার্টারে যে অস্বাভাবিক একটা গ্রোথ হবে, তখন কিন্তু বিরোধীরা বলবে ওই সময়টা মারাত্মক ফল করেছিল, তার রেসপেক্টে একটা বিশাল ভালো রেজাল্ট হয়েছে। এটা হবে, আমি আপনাদের আগে থেকে এটাকে বললাম। না, আপনারা বলবেন না, এটা আপনারা বলবেন। এবার ভাস্করদা যেটা বললেন, দাদা আমি কিন্তু আপনাকে কোনো রকম, আপনি বলবেন, আপনি পয়েন্টগুলো বলবেন, পরে বলবেন। উনি যেটা বললেন, এবার এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে বলি। এবার খুব আশার যে ব্যঞ্জক যে বিষয়টা, এবার দেখবেন যে এই যে ফল হয়েছে তার ভেতরেও এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়টাতে, সেখানে দেখবেন ওখানে কিন্তু আমরা পজিটিভ 165% গ্রোথ হয়েছে। কবে? এইবার যে ক্যালকুলেশনটা আপনারা একটু দেখে নেবেন। এক্সপোর্টের গ্রোথ কমে গেছে। এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে আমরা ক্যালকুলেশনটা করি, যেটাকে আমরা বলা হয় ডিফারেন্স, সেই ডিফারেন্সের রেসপেক্টে গ্রোথটা 165% দেখে নেবেন। আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি আপনি মিলিয়ে নিন। এবার দেখুন, এটা পজিটিভও আছে, এটার একটা আশাব্যঞ্জক দিকও আছে। কিরকম? আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা জাতীয়তাবাদী চেতনা, অবশ্যই জাতীয়তাবাদী চেতনা যেহেতু এসছে, তার কারণেই আমরা বাইরের যে প্রোডাক্টগুলো সেগুলোকে বর্জন করে এখানে আমরা বলছি না ভোকাল হতে হবে লোকালের জন্য, ভোকাল ফর লোকাল, তার জন্য তো আমাকে তৈরি হতে হবে, তার জন্য স্কিল ইন্ডিয়া রয়েছে, তার জন্য মেক ইন ইন্ডিয়া রয়েছে। দাদা আপনার উত্তর সব দেবো, আপনি উত্তর আমি সব দেবো। আপনারা যা চাইছেন, যে মেজারমেন্টগুলো আজকে সরকার নিয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে 75% বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিয়ে রেখেছে, কোথাও তো কন্ট্রাডিক্ট করছে এখানেও।
প্রতিরক্ষার মতন বিষয়, স্টেট কার্ড যে নিরাপত্তা, কথাগুলো বলা দেশের হচ্ছে, নিরাপত্তাটা বড় বিষয়। স্টেট যদিও কার্ড যে আবার দেখা কথাগুলো গিয়েছে বলা যে- হচ্ছে, এই স্টেট কার্ড কথাগুলোর ভেতরেই কতগুলো জিনিস লুকিয়ে আছে যেগুলো বেশ, পরিষ্কারভাবে আসবো আমি, বলতে হবে, রাজীব, পরিষ্কারভাবে বলতে হবে, একটা তাহলে বোঝা বিরতি যাবে। নেওয়ার সময় হয়েছে, ভাস্করদার কাছেও আসবো, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। নিঃসন্দেহে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি, এবং হয়তো আমাদের এই একটি আলোচনাতেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমাধানের পথ বার করতেই হবে। একটা বিরতির পর ফিরে আসছি এই আলোচনার সঙ্গে থাকবে। One of life. Step towards 3 steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান কোন পথে অর্থনীতি। আমি রাজীবদার কাছেই আসবো একটা বিষয় নিয়ে, যে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম তিনি বলছেন যে নির্মলা সীতারামন তিনি বলছেন এই যে জিএসটির ক্ষতিপূরণ দিতে পারছে না বা যে আর্থিক পরিস্থিতি, সেটা অ্যাক্ট অফ গড, দৈব দুর্বিপাক বা ভগবানের মার। আর প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলছেন যে ভগবানকে বরং থ্যাংক ইউ জানানো উচিত যে কৃষি ক্ষেত্রে কিছুটা অন্তত উন্নতি হয়েছে। হ্যাঁ, জিডিপি ভালো, রেট ভালো, তো এটার জন্য ধন্যবাদ জানানো উচিত। কি বলবেন? চিদম্বরম সবসময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উনি বক্তব্যগুলো রেখে থাকেন। উনি নিজের দুর্নীতির সাথে একদম টপ টু বটম জর্জরিত। উনি অর্থনীতিবিদ আমরা মানলাম,
উনি ভারতের অর্থনীতির বেসটাকে শক্ত করার জন্য কি করেছেন এটা আমাদের ভাবতে বসতে হয়। অতএব উনি কি বললেন কি না বললেন সেটা নিয়ে আমরা খুব কিছু ভাবিত নয়, কারণ আমরা ভারতে যখন ক্ষমতায় আসার পর থেকে ভারতের ফান্ডামেন্টাল জায়গাগুলোতে একই কথা বলবো, কারণ উনি ছিলেন তার expertise নিয়ে প্রশ্ন আছে? না তার এক্সপার্টাইজ নিয়ে প্রশ্ন নেই, কারণ তার এক্সপার্টাইজটাকে কোনোদিন কাজে লাগানো হয়নি। Expertise তো অর্থনীতিতে। পাপেট পিএম, এটা সবাই বলে। আপনি দেখবেন একদম রোবটের মতো চলতেন, একজনের নির্দেশনায় তিনি কিনা ক্লাস 8 পাস। রিসেশনের সময় কিন্তু দেশে কোনো প্রভাব পড়তে দেননি। ঘটাতে পারেননি। ওনাকে আমি করছি না, ওনার ইন্টেলিজেন্স নিয়ে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট, কিন্তু ওনার স্বাভাবিক যে ইন্টেলিজেন্সের যে মানে ক্লাস 8 পাস কে শিক্ষামন্ত্রীর কথা বলছেন আপনি? এটা একদম এটা হয় নাকি? তাহলে রিসেশনের সময় আমাদের দেশে তো 2008 সালে তেমন কোনো প্রভাব পড়েনি, কিন্তু আজকে তার তো প্রভাব পড়ছে, এবং নির্মলা সীতারামনের যে তার যে ভূমিকা সেটা নিয়েও কোথাও গিয়ে প্রশ্ন। এটা খুবই একদম তাৎক্ষণিক ব্যাপার। আপনাকে বলছি এই কোয়ার্টারের পরই দেখবেন যে এরপরে আবার জিডিপির গ্রোথ ভালো হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে কনজিউমার যখন আবার তার খরচাপাতি শুরু করে দেবে তখন এগুলো স্বাভাবিক হয়ে যাবে। রাজীব বাবু একটা পেসিমিস্টিক অপটিমিস্টিক। -24 থেকে শুনুন, আমি আপনাকে এখানে আপনাদের স্টুডিওতে বলে গেলাম, রাজীব বাবু নোটিং রাখবেন। প্রথম কথা, 5 ট্রিলিয়ন ইকোনমি দুঃস্বপ্নটাকে আপনারা ক্রস করুন। দ্বিতীয় কথা, একটা জমিদারদের ছিল না, বেচে দাও বেচে দাও বেচে দাও। এই বেচে দেওয়ার মধ্যে আমি বলছি কেন বেচে দেওয়ার কথা বলছি, সরকারের ভাড়ার শূন্য। সরকার এর মধ্যে শেয়ার মার্কেটে এফপিআই, এফডিআই, এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, ডাইরেক্ট ইনভেস্টার্স, তারা বিপুল পরিমাণ বিনিয়োগ করছে এবং শেয়ার মার্কেট বিরাট উঠে যাচ্ছে। 47,000 কোটি টাকা আপনার শুধুমাত্র আগস্ট মাসে এফপিআই ইনভেস্ট করেছে ভারতবর্ষের ইমার্জিং মার্কেটে। তাদের এই ইনভেস্টমেন্টটাকে একটা ফাঁপা জিনিস তৈরি করছে, যখনই নিয়ে চলে যাবে আবার এটা ফাঁপা জিনিসটাকে বন্ধ হয়ে যাবে। আজ যে ইনভেস্টমেন্টগুলো আমাদের এখানে যদি হয় তাহলে দেশের জিডিপি বাড়ছে না কেন? না, বাড়বে না। এই ইনভেস্টমেন্টটা কি? এই ইনভেস্টমেন্টে তো আপনার কোনো ইন্ডাস্ট্রির জন্য ইনভেস্টমেন্ট নয়, এটা একটা ফাটকা খেলা হচ্ছে। আমি আপনাকে বলছি, আপনি এখানে বলুন যে কারখানা করার জন্য বা ফ্যাক্টরি করার জন্য এই যে কথাগুলো বলছে, বিভিন্ন লোন দিচ্ছে, মানুষকে লোন দেওয়ার কথা বলছে, আপনি এটা বানান সেটা বানান, এই লোন নিন সেই লোন নিন। মানুষ লোন নেবে, লোন শোধ করবে, বাজার কোথায়? বিক্রয়জাত পণ্য যেটা চায়না করেছিল, স্টেট দায়িত্ব নিয়েছিল সেগুলো বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার। আপনি মনে করুন একটা পেন তৈরি করবেন বা একটা জিনিস তৈরি, খেলনা ইন্ডাস্ট্রিটা কালকে বলেছেন যে কথাটা বলার পরে এত শতাংশ মানুষ ডিসলাইক দিয়েছেন, ওটা নিয়ে আমার বলার প্রবৃত্তি আসে না, কারণ বিশ্বের বাজারে ওই খেলনাটাকে ব্যবহার করার মতন উপযোগী কিভাবে হবে সে সম্বন্ধে ওনার ধারণাও নেই, জ্ঞানও নেই। এটা নিয়ে আমার বলতে প্রবৃত্তি হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে যে আজকে যে 1 কোটি মানুষ বেকাররা চাকরির জন্য বলছেন খেলনা তৈরি করতে, বলছেন মেক ইন ইন্ডিয়া বা আরও সব বিভিন্ন রকমের প্রজেক্ট, জাতীয়তাবাদী লড়াই করো চায়নার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, এই জাতীয়তাবাদী মুভমেন্ট করে একটা করে কি ইকোনমিক যে গ্রোথটাকে তো নেই। এবং আগামী দিনে যেটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছিলেন যে গভর্নমেন্টকে টাকা দিতে হবে, ডাইরেক্ট ট্রান্সফার করতে হবে, ঠাকুর মানুষ যাতে টাকা না দিলে মানুষ খরচা করবে কি করে, জিডিপি বাড়বে কি করে? এটা সাধারণ ব্যাপার। এক্সপোর্ট নেই, যেটা কংগ্রেসের আমি একটা এক্সপোর্ট নেই, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি 50% ডাউন। পৃথিবীতে দুটো দেশ, পেরু আর ম্যাকাও, তারা গ্রোথ করছে, সেটা অন্য প্রসঙ্গ, আলোচনা করছি না। কোর সেক্টর, সার্ভিস সেক্টর, যেটা ভারতবর্ষের একটা বিরাট সেক্টর তৈরি হয়েছিল, সেই সেক্টরটা গ্রোথটা, এই যে প্যান্ডামিকের কথা বলছেন না রাজীববাবুরা, এটা কিন্তু শুরু হয়েছে কবে থেকে দেখুন, ডেটাটা নিয়ে বসুন। 15% শুরু করেছেন, আজকে -23% চলে গেছে, তাতেও বলছে মেক ইন ইন্ডিয়া, সাইনিং ইন্ডিয়া, অল দিস থিংস। তো সুতরাং শুধুমাত্র প্যান্ডেমিকটা দায়ী নয়, আমাদের এই নিয়ন্ত্রণাধীন যে নেগেটিভ গ্রোথ জিডিপি হয়ে গেছে, এটার জন্য আমরা খুব চিন্তান্বিত। আগামী দিনে ভারতবর্ষের মানুষকে এইভাবে জাতীয়তাবাদীর কথা বলে কিন্তু ইকোনমিকে বিনষ্ট করার অর্থনীতিকে নিয়ে খেলা হচ্ছে, খেলনায় পরিণত করা হয়েছে অর্থনীতিকে। ভাস্করদা আবারও নিজেকে কন্ট্রাডিকশন করলেন। আমি দেখলাম প্রথমে উনি বলছেন যে 5 ট্রিলিয়ন যে ইকোনমি তার স্বপ্ন। দেখুন, ভারতীয় হিসেবে আমরা সবাই চাই আমাদের ইকোনমি গ্রোথটা হোক এবং আমরা এমন একটা শক্তপোক্ত জায়গায় গিয়ে দাঁড়াই যে আমাদের সবাই একটা সমীহের চোখে দেখুক। আমরা এখন ফিফথ পজিশনে আছি। দাদা আমাকে না স্বপ্ন দিদি প্লিজ একটু আমাকে বলতে দিন। কোনো স্বপ্ন নয়, এখন আমরা কততে আছে দাঁড়িয়ে? 2.94। এখান থেকে 5টা কি খুব বেশি দূরে? আর আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি হতে গেলে 5 ট্রিলিয়ন ডলার আমাকে বলতে দিন। এবং এই গ্রোথটা কত দ্রুতগতিতে হয়েছে। আমি অর্থনীতির ছাত্র নই, আমি যদি খুব ভুল না বলি, আমার মনে হয় জিডিপি 12 থেকে 13% হওয়া উচিত। দাদা কি বক্তব্য? না, তারও বেশি। উনি বলেছিলেন এক্সপোর্ট বাড়াতে। আচ্ছা, এক্সপোর্টের বাজারটা কোথায়?
বেশ, এটা আমি রাজীব দাকেই জিজ্ঞেস করেছিলাম। চাইনিজ জিনিসকে আমি বর্জন করব? আমাকে বলতেই দিচ্ছেন না, আমি না বললে আপনারা বুঝবেন কি করে? আমাকে বলতে দেওয়া হোক। অর্থনীতিকে নিয়ে কি কোথাও খেলনা সময় একটা কথা বলছি। না বলুন। এবার ভাস্কর দা চীনের সাথে বারবার কম্পেয়ার করছেন। আমি ভাস্কর দাকে একটা ডেটা শুধু দেখে নিতে বলবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম চীন অনেক দিন বাদে তারা পজিটিভে এসছে তাদের জিডিপির রেসপেক্টে। আপনি একটু দেখে নেবেন, বোধহয় এবার 3% না 6% বা 4% এরকম কিছু, আমার এক্স্যাক্টলি মনে নেই, 3% বোধহয় হয়েছে। এর আগে পুরোটাই এদের একটা কোয়ার্টার নয়, বেশ কয়েকটা কোয়ার্টারে তাদের ফল হয়েছে, ডেফিসিট হয়েছে কন্টিনিউয়াসলি। তাদের মতো আপনি যাদেরকে বারবার একটা মাপকাঠি হিসেবে ধরছেন তাদেরকে। এবার আপনি আরেকটা জিনিস খেয়াল করুন যে আমাদের ভারত কিভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে, গুটি গুটি পায়ে কিভাবে এগিয়ে চলেছে। আজকে আমরা 5th পজিশনে আছি, আমরা ইউকেরও আগে চলে গেছি, জার্মানির পরেই আমরা আছি। এবং এখন যে সিচুয়েশন আছে, না আপনি না আপনার পুরো ঢাকাটাই যে ঠিক থাকা তা সোশ্যাল নয়। মিডিয়ায় তো যেটা লোকে আপনি বলছেন statistics করোনায় না, মৃত্যুতেও আপনি- আমরা এগিয়ে গেছি, 3 না, নম্বরে চলে এসেছি। আপনি স্ট্যাটিস্টিক্স বলছেন, স্ট্যাটিস্টিক্সের দিয়েই আমি আসছি, আপনি সেটাকেও মানবেন না, তাহলে কোনো একটা তো আপনাকে মানতে হবে। 5 নম্বর আমি বিশ্বের আপনার শক্তিশালী ওই ইকোনমি রেসপেক্ট, ইকোনমি রেসপেক্ট আপনি আবার আপনাকে আমি তো ডেটা দিয়ে বলছি, আমি তো আমার ডেটা দিয়ে বলছি না। এটা আমার কোনো এটা আমার নিজের বানানো কোনো ডেটা নয়। আমি জিডিপি, নরমাল জিডিপির কথা বলছি। আমি জিডিপি উইথ রেসপেক্ট টু জিডিপি যদি G7 কান্ট্রিজ গুলোর মধ্যে দেখা হয়, রাজীব দা এই এপ্রিল টু জুন জিডিপি যদি G7 কান্ট্রিগুলো দেখা হয়, তাহলে ভারতে হচ্ছে -23.9, ইউকে হচ্ছে -20.4, দেন ফ্রান্স -13.8, ইটালি -12.4, কানাডা -12, জার্মানি -10.1। আমি সেটা বললাম যে এখানে কোথায় মনে হচ্ছে 5 নম্বরে। আমি শুধু এই কোয়ার্টারের কথাই আমি বললাম। বলছি এই কোয়ার্টারে এদের ডেফিসিটটা আমরা সবার টপে আছে, আমি তো স্বীকার করেছি প্রথমেই, তার কারণটা সেটাও বলেছি। আপনি যার সাথে কম্পেয়ার, ধরুন ইউকের সাথে আপনি কম্পেয়ার করছেন, ইউকের জনসংখ্যা কত আর আমাদের জনসংখ্যা কত? আপনি তো বললেন যে আমরা ইউকের আগে চলে গেছি জিডিপি তে, তাহলে জিডিপি যদি দেখেন তাহলে আপনি গোলাচ্ছেন। না আমি কোথায় গোলাচ্ছি? না এখানে দুটো প্যারামিটার পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। কেন আলাদা? আপনি জিডিপি আলাদা, আপনার ইকোনমিক স্ট্রেংথ আলাদা। সরকারকে টাকা দিতে হবে। গোলাচ্ছেন পুরো লাস্ট কোয়ার্টারে জিডিপি যে ফলটা আপনি পুরোটা গোলাচ্ছেন। কেন গোলাচ্ছেন? আপনি যেটা বলছেন সেই স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছেন হচ্ছে ডেফিসিটের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দ্য জিডিপি ডেফিসিট আদার্স কান্ট্রির সাথে। আমি যেটা বলেছি ইকোনমিক স্ট্রেংথ, আমরা এখন 5th পজিশনে আছি। আপনি একদম কিভাবে হয়? জিডিপি রেসপেক্ট আমাদের ইকোনমি কত? জিডিপি যদি এতটা ফল করে, একটু kindly বলুন, আমি বলছি জিডিপি যদি এতটা ফল করে, উৎপাদন শিল্প কার্যত বন্ধ হতে বসেছে, একের পর এক গাড়ি উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, একমাত্র কৃষি কিছুটা আশা জাগিয়ে রেখেছে, বাকি তো সমস্ত ক্ষেত্রে আপনি নিজেই বলছেন ইনভেস্টমেন্ট নেই। আপনার বক্তব্য অনুযায়ী আপনি যে দুটো প্যারামিটার বললেন, কনজিউমারের হাতে পয়সা নেই, তারা কিনতে পারছে না, ইনভেস্টমেন্ট নেই, এবং সেটা প্রায় 80%। আমি প্রথমেই বলে দিয়েছি যেটা সাময়িক হাতে নিয়েছিলেন সরকার, আমি এটা প্রথমেই বলেছি। এখন ভাস্কর দা আমাকে বলতে দিন একটু, আপনারা দুজন বলে যাচ্ছেন, আমাকে বলতে দিচ্ছেন না, আমাকে বলতে দিন, জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে দেখুন, আপনারা যেটা বলছেন আমি প্রথমেই বলে নিয়েছি যে এটা খুব তাৎক্ষণিক ব্যাপার। কনজিউমাররা যবে আবার তাদের পকেটে টাকা খরচা করে কিনতে শুরু করবে, বাইরে বেরোতে শুরু করবে, ম্যাক্সিমাম তখনই কিন্তু আবার এই অর্থনীতির চাকাটা ঘুরতে শুরু। প্লিজ দাদা বলতে দিন, আপনি উত্তর দিন। আমি দিচ্ছি। আপনি মাঝে মাঝে আপনি কিছু টাকা খরচা করলে হবে, আমি টাকাটা দেবে কে? আপনি বলতেই দিচ্ছেন না তো। মানুষ আজকে ঘরে বসে আছে, টাকা কারো কাছে নেই। আমরা প্রথম থেকেই বলি যে ভারত হচ্ছে একটা কনজারভেটিভ ইকোনমি, যার জন্য এর আগে যখন রিসেশন এসছে, সেই রিসেশনে আমাদের গায়ে আঁচ লাগেনি, কারণ আমরা 10 টাকা ইনকাম করলে অ্যাটলিস্ট 4 টাকা আমরা সেটা ডিউ টু পলিসি নিয়ে তো প্রশ্ন উঠছে। আপনি বলতে দিন, আপনারা মাঝে মাঝে এরকম ভাবে বললে হবে না, আমাকে বলতে দিন। এবার উনি বলছেন টাকা কোথায় থাকবে, সবার কাছেই টাকা আছে, টাকা নেই এরকম নয়। আমরা তো বাইরেই বেরোচ্ছি না, আমরা তো বাইরেই বেরোচ্ছি, আমাদের শপিং মল বন্ধ, প্রোডাকশন প্রোডাক্ট নেই। আপনি বিখ্যাত সিনেমাটার মতন বললেন আর কি, $2 है सबके पास छुपा कर रखता है। 5 জনের মধ্যে একজনের ইনকাম পার ডে আপনি $2, বিখ্যাত সিনেমার বিখ্যাত ডায়লগের মতন বললেন, है सबके पास छुपा कर रखता আবারও है। বলছি, প্যান্ডেমিক সিচুয়েশনে যে ক্রিয়েশনটা হয়েছে, যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা পারসিস্ট করবে না, আগে থেকে এটা সাময়িক ব্যাপার। এবার আগে থেকে চলার কোনো বিষয় নেই, একদমই আগে থেকে। আপনি যে কোনো আপনি যেটা দেবেন যেটা আপনাকে আমি যেটা বললাম যে অর্থনীতির রেসপেক্টে আমরা 5th পজিশনে আছে, আপনি মিলিয়ে নিন। আমি যদি কোথাও কোনো ভুল বলি, জিডিপি রেসপেক্টে আপনার দুটো টাইপের, নর্মাল জিডিপি হয়, আর একটা হচ্ছে জিডিপি উইথ যেটা পারচেজিং পাওয়ার প্যারিটি, তার রেসপেক্ট হয়। দুটোতেই আমরা 5th পজিশনে বসে আছি এরকম। এবার উনি বলছেন যেটা 5 ট্রিলিয়ন, আমরা এখন কত ট্রিলিয়নে আছি? 2.94 ট্রিলিয়ন। না সেটা অ্যাচিভ করতে যায়নি, এখন অ্যাচিভ করে 2.94 ট্রিলিয়ন। দাদা আমি খুব মিথ্যে কথা বলি না, আমি ডেটা দিয়ে বলছি, এটা আমার বানানো ডেটা নয়। এটা এবার এখান থেকে 5 ট্রিলিয়নে পৌঁছানো, আজকে প্যান্ডেমিক সিচুয়েশন যদি না হতো, আমার মনে হয় আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যেতাম, হয়তো কিছুটা পিছিয়ে যেতাম। আমরা না হলে কি করে 2.94 করোনার আগে 4. কোনো ব্যাপার না, রাজনীতির বিষয় নয়। আপনি দেখুন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা সকলের কাছেই প্রশ্ন যে এত বড় একটা ওয়ার্কফোর্স আমাদের রয়েছে ভারতবর্ষে, স্কিলড লোকজন, এবং সার্ভিস সেক্টর একটা বিরাট বড় জিডিপি ক্রিয়েট করতো।
সরকারকে দুটো জিনিস ভাবতে হবে, সরকার কি করে জব ক্রিয়েট করবে, কি করে জব ক্রিয়েট করার মতো পজিশন নেই। তাহলে সরকারকে আপনি যে জিনিসটা তৈরি করবেন তার বিক্রয়যোগ্য বাজারটা খুঁজে বার করতে হবে। আপনি বললেন আমি জিনিসটা তৈরি করলাম, বিক্রয় এই যে জব ক্রিয়েশনের কথা বলছেন, সমস্ত সরকারি জায়গা থেকে আপনারা ছাঁটাই করছেন। একটা বিষয় বিক্রি করে দিচ্ছেন কম একটা দামে। বিষয়, এই যে ডিউ টু করোনা যে কারণে হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রয়েছে, মানুষের হাতে টাকা নেই, এরপরে যদি যখন এই সমস্ত বিষয়গুলো কিছুটা মিটে যাবে, আস্তে আস্তে খুলতেও শুরু করেছে, তখন তো কোথাও গিয়ে এই জায়গাটা ভালো হবে। কিন্তু সেটা কি মেকআপ দেওয়ার মতন হবে? ভারতবর্ষের মানুষের দেখুন, সরকারি চাকরি তো ভারতবর্ষে 100% কম লোক করে, কিন্তু মানুষের কাছে উনি যেটা বললেন আমরা সব কালকে থেকে সব খোলা হলো, সবকিছু হলো, মানুষের কাছে সেটা নিশ্চয়ই রাতারাতি পয়সাটা সব নেই। একদম পুরো আমি আপনাকে বদলে রিয়েল যাবে এস্টেট না। সেক্টর বলছি, মানে রাজীববাবু আপনি দেখুন গত 5 বছর ধরে রিয়েল এস্টেট সেক্টরের দাম ডিমনিটাইজেশনের পর থেকে কমে আসছে, ক্রেতা নেই। আজকে আপনি দেখেছেন ক্রেতা নেই। আজ আমাদের এখানে ভারতবর্ষের এখানে যেখানে ওই জায়গায় দাঁড়িয়ে 5 ট্রিলিয়ন ইকোনমির এটা স্বপ্ন, আর আমাদের এখানে এক্সপোর্ট না বাড়ালে আমাদের অর্থনীতি উঠে দাঁড়াতে পারবে না। আর মানুষকে পয়সা দিতে হবে মানুষের হাতে, যেটা নোবেল লরিয়েট অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষকে খরচ করার জায়গা দিতে হবে। আপনারা দিচ্ছেন লোন, আমার কাছে ব্যবসা করব, লোন নিয়ে বিক্রয় করার জায়গা নেই, আমি ডিফল্টার হবো। আবার মনে করি ভাস্করদা, আমি ব্যক্তিগতভাবে মনে করি অভিজিৎ বাবু বলেছেন, উনি বড় অর্থনীতিবিদ, নোবেল প্রাইজ পেয়েছেন, হয়তো ওনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনায় নাও মিলতে পারে। কারো হাতে আমি আমার পরিবারের কথাই বলি, আমি আমার পরিবারে কেউ আমাকে বললো যে 10,000 টাকা আমাকে এমনি দিয়ে দাও, আমি খরচা করতে শুরু করব, এইভাবে বোধহয় কোনো একটা সরকারি সিস্টেম চলতে পারে না। এটা আমার মতামত। উনি হয়তো বলছেন যে এই না উনি তাই বলেছেন, উনি বন্ধ করে দিন, উনি বলেছেন ডিরেক্টলি গরিব মানুষের হাতে টাকা দিয়ে দাও। এবার গরিব মানুষের হাতে টাকা দিলে যে টেন্ডেন্সি আমাদের দেশে জেনারেলি দেখতে পেয়েছি, তারা জেনারেলি আমরা দেখেছি এই মোবাইল বা এই টাইপের যেমন আপনার মানে যেটা রিক্রিয়েশন পারপাজের জিনিসগুলো তাতে খরচা করতে শুরু করেন। সাবসিডি তুলে দিন না, আমাকে একটু বলতে দিন। আপনারা সেই ব্যবস্থাই তো করা হয়েছে। আপনি যে মুদ্রা লোনের কথা বলছেন, মুদ্রা লোন আপনাকে ধরুন আমাকে কনস্ট্রাকটিভ কিছু করতে হবে, তো তাহলে আমি আপনাকে মুদ্রা লোন দিলাম। মুদ্রা লোন খুবই এটা সাবসিডির মতোই। আপনি কি করতে পারেন, আপনি একটা ব্যবসা করুন, ব্যবসার মাধ্যমে আপনি আর্নিংটা করুন, তাহলে কি থাকবে, আপনি একটা লায়াবিলিটিও থাকবে যে না আমি টাকাটা লোন হিসেবে নিয়েছি। আপনার আদৌ কি লায়াবিলিটি থাকছে? কোটি কোটি টাকা ধার নিয়ে তো পালিয়ে যাচ্ছে লোকে। এবার আপনি বলছেন ধার নিয়ে পালিয়ে যাচ্ছে, এবার দেখুন তাদেরকে আজকেও আনা গেল না। এবং সাধারণ মানুষ, আমি আপনি এবার তাহলে আসুন দাদা আমি আপনি লোন নিতে গেলে কিন্তু লোন দেওয়া হয় না যত সহজে তাদের যত সহজে লোন দেওয়া হয় সেটা কিন্তু লোন দেওয়া হয় না। আমার আপনাকে লোন পাবেন না। এবং আপনি যে একটা জিনিস বানাবেন, একটা যদি খেলনাই বানান, খেলনার যদি মার্কেট না থাকে, আপনার যদি খেলনাটা বিক্রি না হয়, কি আমরা পেয়েছি কোনো ভালো হয়েছে? আজকে আমাদের সময় নেই, নিঃসন্দেহে এটা বোধহয় খেলনা কেন বিক্রি হবে, কারণ চায়না থেকে খেলনা আসে যদি বন্ধ হয়, আর এখানে যদি আমাদের দেশীয় প্রযুক্তিতে দেশীয়ভাবে যদি তৈরি করা হয়, কস্ট কম যদি করে করা যায়, তাহলে এখানে আমরা এমএসএমইর জন্য পয়সা ঢালা হয়েছে। এবার আপনারা জানেন যে 20.97 লাখ করোড় আমাদেরকে টাকা দেওয়া হয়েছে। কিসের জন্য? এই ইন্ডাস্ট্রিটাকে গ্রোন আপ করার জন্য। তাহলে সেখান থেকেই তো আমাদের চলে আসে। আমরাও সেই আশাই রাখবো যে নিঃসন্দেহে আমাদের যে ভারতীয় অর্থনীতির জিডিপি যে জায়গাতে গিয়ে পৌঁছেছে। রাজীবদা, আজকে আমাদের আর হাতে সময় নেই, রাজীবদা এবং ভাস্করদা, নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতি যেই জায়গাতে পৌঁছে গিয়েছে এবং জিডিপির যে রিপোর্ট অন্তত আইএসআই দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মাইনাসে চলে গিয়েছে 23.9 মানে প্রায় -24%। ফলত এর থেকে কি করে ওভারকাম করবে, নিঃসন্দেহে যারা কেন্দ্রের রয়েছেন তারা চিন্তাভাবনা করছেন। এবং আমরাও চাইবো যে অর্থনীতিকে নিয়ে না খেলে খেলনা কেন আরও অনেক শিল্প বেড়ে উঠুক এবং সেখানে নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতির চেহারাটা আজকে যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে আরও পরিষ্কার হোক। এবং অর্থনীতিতে আমরা দেখতে পাই যেন যে প্রত্যেকে হাসি মুখে রয়েছেন, তার ন্যূনতম যে চাহিদা সেগুলো তারা নিজেরাই মেটাতে পারছেন। এই আশা রেখে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। রাজীবদা, ভাস্করদা, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও পরবর্তী খবর জানতে দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন 3 স্টেটস এভিয়েশন একাডেমি।